আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আবারও জানাচ্ছি সকালের সংবাদে। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ করা অবৈধ হাসপাতাল ক্লিনিক অনুমতি না নিয়ে আবারও চালু হয়েছে। প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছে এসব প্রতিষ্ঠান। এর জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরকে দোষারোপ করে দায় এড়িয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তর। অথচ জেলা প্রশাসন এমন কোনো চিঠি পায়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কর্তৃপক্ষের তদারকির ঘাটতি আর জনবলের অভাব এর কারণ। দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। রাজধানীর কচুক্ষেত বাজারের কম্বাইন্ড কেয়ার হাসপাতাল এটি। গেল 11 মার্চ বৈধ অনুমোদন না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু কয়েকদিনের মাথায় আবারও চালু হয় এটি। বিষয়টি জানতে পেরে হাসপাতালটিতে যায় আরটিভির টিম। দেখা যায় সেই আগের মতোই নিয়মনীতির তোয়াক্কা না করে বিট দর্পে চলছে এর কার্যক্রম। এ নিয়ে মালিকের বক্তব্য পাওয়া না গেলেও ব্যবস্থাপক জানান বন্ধের কোনো নোটিশ পাননি তারা। সাময়িক বন্ধ করার জন্য আমি বলতে পারবো না, এটা আমি জানি না। হাসপাতালটির প্যাথোলজি রুমের ফ্রিজে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ অ্যানেস্থেসিয়া সহ বিভিন্ন ধরনের রিএজেন্ট। একই অবস্থা রাজধানীর ইসিবি চত্বরের আল হাকিমি চক্ষু হাসপাতাল এবং হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সার্ভিসেস নামের হাসপাতাল দুটিরও। বন্ধ থাকার কথা থাকলেও পুরোদমে চলছে তাদের কার্যক্রম। হাসপাতালে প্রবেশ করতেই পালিয়ে যায় প্রতিষ্ঠান দুটির মালিক। প্রথমে চালুর কথা অস্বীকার করলেও পরিচয় গোপন রেখে চিকিৎসা নেওয়ার জন্য ফোন করতেই বেরিয়ে আসে থলের বিড়াল। ইসলামের থেকে বড় ডাক্তার আসে মঙ্গলবার শুধু ভ্যাকো সার্জারি করার জন্য, ওই দিনই আপনার শিডিউল নিতে হবে। মানে যে কোনো মঙ্গলবার এর জন্য শিডিউল নিতে হবে। এটা কি যে আপনাদের হাসপাতালেই হবে না, ইসিবি চত্বরে? হাসপাতালেই হবে। অবশ্য এসব হাসপাতালের দায় নিতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল বন্ধের নোটিশ জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। তারাই এসব হাসপাতাল বন্ধে ভূমিকা রাখবে বলে জানানো হয়। এটা একটা সমন্বিত প্রক্রিয়া। সম্পূর্ণ যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা যেমন জড়িত আছি, এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে, এর সঙ্গে আমাদের জেলা প্রশাসন বা যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা জড়িত আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এটার ভুলগুলো এক্সপোজ করে সেটা অস্থায়ীভাবে বন্ধ করে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য, যে স্থায়ীভাবে বন্ধ করার জন্য। তবে জেলা প্রশাসকের দাবি এমন কোনো চিঠি কিংবা অনুলিপি তারা পাননি। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন না হলে এসব অভিযানের সার্থকতা আসবে না। এই অভিযানের আসলে কোনো সার্থকতা নেই। যে স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা করার কথা চলছে বা দীর্ঘদিন ধরে চলে আসছে, এই আইনের আওতায় যারা এই সমস্ত হাসপাতালে লাইসেন্স দেন এবং দেখভাল করার দায়িত্ব যাদের আছে তাদেরকে সীমিত হলেও ম্যাজিস্ট্রেটি পাওয়ার রাখা প্রয়োজন। অবৈধ হাসপাতাল ক্লিনিক বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দেখতে চান সচেতন মহল। দীপ্ত পাল, আরটিভি, ঢাকা। জোড়া মাথার সফল অপারেশনে বিশ্বের বুকে বাংলাদেশের নাম এখনো জ্বলজ্বল করছে। 5 বছর পরও সুস্থ আছে রোকেয়া রাবেয়া। এই অপারেশনে ওতপ্রোতভাবে যুক্ত ছিল হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল আর জার্মানির ফর বাংলাদেশ নামে দুটি সংগঠন। চূড়ান্তভাবে মাথা আলাদা করার আগে হাঙ্গেরিতে হয় ছোট ছোট 47টি অপারেশন। চিকিৎসা খাতের সক্ষমতা প্রদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নির্দেশনার কারণেই দেশের হাসপাতালে চূড়ান্ত অপারেশন হয়েছে বলে জানান চিকিৎসকরা। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। জোড়া মাথার যমজ শিশু তৃষ্ণা ও কৃষ্ণা। 2009 সালে খুলনার এই দু বোনের সফল অপারেশন হয় অস্ট্রেলিয়ায়। এখনো ভালো আছে তারা। এর 10 বছর পর 2019 সালে সফল অপারেশন হয় পাবনার চাটমোহরের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির 2 মাথা জোড়া লাগানো যমজ সন্তান রাবেয়া ও রোকেয়ার। তবে এবার দেশের বাইরে নয়, তাদের অপারেশন হয় ঢাকার সিএমএইচে। তারাও ভালো আছে। সফল এই গল্পের পেছনে রয়ে গেছে শত শত ছোট গল্প, যেখানে আসে দুটি সংগঠনের নাম। একটি হাঙ্গেরির অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল, আরেকটি জার্মানির ফর বাংলাদেশ। 2017 সালে এই দুটি সংগঠনের কিছু চিকিৎসক ও কর্মকর্তা বাংলাদেশে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোকেয়া রাবেয়ার বিষয়টি তাদের কাছে তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিকে যখন এরকম একটা চ্যালেঞ্জ আমাদেরকে দিল, তখন এটা আমরা চিন্তা করলাম যে আমরা তো আসলে বীরের জাতি, আমরা মানে হারার জিনিসটা আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। শুরু হয় একটি সফল গল্পের পথ চলা।
চিকিৎসার জন্য মা বাবা সহ রোকেয়া রাবেয়াকে নিয়ে যাওয়া হয় হাঙ্গেরিতে। দীর্ঘ 7 মাসে মোট 47টি অপারেশন হয় তাদের। আমরা যে পদ্ধতিটা ব্যবহার করেছি ওইখানে এক্সপান্ডার দেওয়া হয়েছে, যে এক্সপান্ডার এই প্রসেসটা পৃথিবীতে এই প্রথম এই পদ্ধতিতে যে সেপারেশন করা হয়েছে। মানে হাঙ্গেরিতে আপনার 47টা অপারেশন হয়েছে, ছোট ছোট অপারেশন করেছে। বাংলাদেশে আগে কখনো এমন অপারেশন হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোনো হাসপাতালেই চূড়ান্ত অপারেশনের সাহসী নির্দেশনা দেন। নির্ধারণ করা হয় সিএমএইচকে। 2019 সালের আগস্টে 34 জন বিদেশি এবং 50-এর বেশি দেশি চিকিৎসকের সমন্বয়ে 36 ঘন্টার সফল অপারেশনে আলাদা হয় রোকেয়া রাবেয়া। বাংলাদেশি চিকিৎসক দলের সমন্বয়ক ছিলেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। জোড়া মাথার বাচ্চার সাহস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমাকে উনি সাহস দিয়েছেন এবং এ ধরনের অপারেশন বাংলাদেশে কোনোদিন হয় না। তো সুতরাং আমি আমাদের চিকিৎসকদের যে মান কত উঁচু অবস্থায়, সেটার সক্ষমতা প্রমাণ করার জন্য এটা সাকসেসফুল হয়েছে। এমন 17টি অপারেশন হয়েছে সারা বিশ্বে, যেখানে সফল হয়েছে 5টি, যার একটি বাংলাদেশে। চিকিৎসা বিজ্ঞানে যা অবিস্মরণীয় বলেও মনে করেন চিকিৎসকরা। খান আলামিন, RTV, ঢাকা। মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে নিজ অর্থ বাংলাদেশ থেকে নিতে পারবে তা জানতে চেয়েছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গেল রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ব্রিফিংয়ে জানান, ডলার সংকট নিয়ে আলোচনায় এই বিষয়ে জানতে চান লু। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, বাংলাদেশের রিজার্ভ, রপ্তানি ও রেমিটেন্সও বাড়বে। মার্কিন প্রতিষ্ঠানগুলোর অর্থ ছাড় একেবারেই বন্ধ করা হয়নি বলে লুকে জানান সালমান এফ রহমান। এছাড়া র্যাবের নিষেধাজ্ঞা, ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুসহ শ্রম আইন ও নীতি নিয়ে লু এর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এদিকে আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু। এরপর রাত 3টায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার। দীর্ঘ 33 দিন পর সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া MV আবদুল্লার ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খানের বাড়িতে হচ্ছে আনন্দ উল্লাস। গেল রাতে লক্ষ্মীপুরের রায়পুরে নিজের বাড়িতে ফেরেন তিনি। তার ফিরে আসার খবরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত বাবা মা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, এই দীর্ঘ 33 দিন পর আইয়ুব খান জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে এসেছে, তো তার এই দুঃসহ অভিজ্ঞতা নিয়ে তিনি কি বলছেন, আর তাকে ফিরে পেয়ে আত্মীয় স্বজনরা কি বলছেন? সাথে আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে দীর্ঘ 33 দিন পর মুক্তি পেয়েছেন সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা 23 নাবিক। এই 23 নাবিকের মধ্যে একজন আইয়ুব খান, ইঞ্জিন ক্যাডেট। তিনি তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। গতকালকে চট্টগ্রাম থেকে মুক্তি পেয়ে কিন্তু রাতে তিনি তার যে লক্ষ্মীপুরের রায়পুরে তার নিজ যে বাড়ি সেখানে তিনি ফিরে এসেছেন এবং তার এই ফিরে আসার খবরে কিন্তু তার পরিবার এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার মধ্যে তারা বেশ উৎফুল্ল এবং আনন্দিত। তাদের মধ্যে এক ধরনের যে উৎসবের আমেজ সেটি বিরাজ করছে। আমাদের সাথে রয়েছেন আইয়ুব খান, যিনি সদ্য বন্দিদশা থেকে মুক্তি পাওয়া। তার কাছে একটু জানতে চাইবো যে তার বন্দিদশা থেকে মুক্তি পাওয়া এই বিষয়ে একটু আপনি যদি একটু বলেন। জি, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 33 জন বন্দিদশার পর থেকে আমরা মুক্তি পাই। মুক্তি পাওয়ার 1 মাস পরে আমরা দেশে আসি। দেশে এসে সবাইকে দেখে মনটা আনন্দে ভরে যায়, খুব খুশি হয়ে যায় আমরা সবাই। দেন কালকে আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে এখন সকাল থেকে মানুষজন আসতেছে, প্রতিবেশীরা আসতেছে, আত্মীয় স্বজন আসতেছে। সবাই খুব প্রফুল্ল, সবাই আনন্দিত আমাকে কাছে পেয়ে। আমিও সবাইকে কাছে পেয়ে আমিও খুব খুশি। সর্বোপরি আমি সবার প্রতি কৃতজ্ঞ, আমাদের দেশের মানুষের প্রতি, দেশের বাইরেও দেশের যারা অবস্থান করছে তারাও আমাদের জন্য দোয়া করছে। সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি শুভকামনা, আমাদের কোম্পানির প্রতি শুভকামনা, আর আপনাদের মিডিয়ার ভাইদেরকেও।
সাথে যেমনটি শুনছিলেন যে আসলে তার ফিরে আসার খবরে কিন্তু তার যে এলাকা রয়েছে সবার মধ্যে স্থানীয়দের মধ্যে এক ধরনের উৎসবের যে আমেজ সেটি বিরাজ করছে এবং তার ফিরে আসার খবরে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় করছেন। তিনিও কিন্তু হাসি মুখে সবার সাথে তার যে বন্দিদশা থেকে যে মুক্তি পাওয়ার যে অভিজ্ঞতা সেটি শেয়ার করছেন। সাথে ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে উখিয়ার গহীন পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র্যাব। এ সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। ভোরে উখিয়ার গহীন পাহাড়ে এ অভিযান শুরু হয়। রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা দীর্ঘদিন ধরে ক্যাম্প ও সংলগ্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় র্যাব। পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা। দীর্ঘ প্রায় 5.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আসতে শুরু করেছে পেঁয়াজ। আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পাইকার ও ক্রেতাদের মাঝে। মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে আসে। মেসার্স আর এসবি ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথম দিন একটি ট্রাকে 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিনিধি বলেন, ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যদি দুই দেশের সরকার শুল্ক কমিয়ে দেয় তাহলে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করা যাবে। এতে কোরবানির ঈদে পেঁয়াজের দাম বাড়বে না বলেও জানান তারা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর হিলি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। 5 মাস বন্ধ থাকার পর পেঁয়াজ আমদানির পর এই মুহূর্তে বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর আমরা জেনেছি যে বলছে দুই দেশের শুল্ক কমালে আসন্ন কোরবানি ঈদ কেন্দ্র করে পেঁয়াজের দাম বাড়বে না। এই বিষয় নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? জি সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি কিন্তু কিছুক্ষণ আগেও হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানেও কিন্তু খোঁজ দিলাম। সেখানে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে গতকালকে যে পেঁয়াজগুলো 60 থেকে 65 টাকার দরে বিক্রি হচ্ছিল দেশি পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো কিন্তু আজকেও একই দামে বিক্রি হচ্ছে। কারণটি হচ্ছে যে তারা বলছেন যে আসলে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ না আসার কারণে কিন্তু মূলত খুচরা বাজারের প্রভাব পড়েনি। আর আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রাকটি দাঁড়িয়ে আছে, এটি কিন্তু গতকালকে ভারত থেকে প্রবেশ করে এখন পর্যন্ত সেই পেঁয়াজগুলো কিন্তু বিক্রি হয়নি। কারণটি হচ্ছে যে এই যে 550 মার্কিন ডলারের পেঁয়াজগুলো আমদানি করতে হচ্ছে, সেই সঙ্গে কিন্তু দুই দেশের মধ্যে একটি শুল্ক জটিলতা রয়েছে। অর্থাৎ ভারত সরকার কিন্তু 40% ভারত সরকার কিন্তু এই 40% কিন্তু শুল্ক আরোপ করেছে, যার জন্যই কিন্তু এই দামটি কিন্তু বেশি পড়ে যাচ্ছে। অর্থাৎ আমদানিকারকরা বলছে যে প্রতি কেজি পেঁয়াজ তারা বাংলাদেশে বিক্রয় করতে গেলে কিন্তু 70 থেকে 72 টাকা পড়ে যাচ্ছে। এতে কিন্তু চরম মানে ভোগান্তির মধ্যে পড়তে যাচ্ছে আমদানিকারকরা। তার কারণটি হচ্ছে দেশি পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কম রয়েছে, অর্থাৎ 60 থেকে 65 টাকার মধ্যে রয়েছে। যদি ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আসতো সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কমে যেত। তবে আমদানিকারকরা বলছে যদি দুই দেশের ব্যবসায়ীদের সরকার যদি তারা যদি দ্বিপাক্ষিক যদি বৈঠক করে যদি এই শুল্ক প্রত্যাহারের বিষয়টি এবং মার্কিন ডলার সেটি কিন্তু কমার যদি একটা ব্যবস্থা করতো, সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কমে যেত এবং তারা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি করতে পারতো। তো আপনাকে জানিয়ে রাখি, গত 5 তারিখে ভারত সরকার যখন পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, তখন তারপর থেকেই কিন্তু বাংলাদেশের যে আমদানিকারকরা রয়েছে হিলি স্থল বন্দরের বিশেষ করে এখন পর্যন্ত প্রায় 30 জন আমদানিকারক 48,000 মেট্রিক টন পেঁয়াজ কিন্তু তারা আমদানির জন্য একটি ইনপুট পারমিট পেয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে যে এই যে ভারত থেকে যদি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ না আসে এবং শুল্কর জটিলতা যদি না কাটে, সামনে যেহেতু কুরবানি ঈদ, সেই কুরবানি ঈদে হয়তো বা দাম আরও বৃদ্ধি পাবে, এমনটি কিন্তু আশঙ্কা করছে এখানকার ব্যবসায়ীরা। তো সাথে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং খুচরা বাজারের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দের পর চলছে প্রচার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দিন-রাত ছুটছে ভোটারদের কাছে, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। দলীয় প্রতীক থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছে ভোটারদের অনেকেই। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থীরা ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোটের মাঠ দখলে ব্যস্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন ও স্বতন্ত্র সংসদ সদস্য আমানুর রহমান খান রানার সমর্থনে মোহাম্মদ আরিফ হোসেন লড়ছেন চেয়ারম্যান পদে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যারা বিদেশের মাটিতে কাজ করে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করেছে, আমি তাদের ব্যাপারে একটি তালিকা করব এবং কি তাদের পরিবারের যত ধরনের সমস্যা আছে আমি তাদের পাশে দাঁড়াবো। আর আমার কর্মীদেরকে হুমকি প্রদান করছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ধরনের হুমকি যদি কোনো এভিডেন্স থাকে আমাদেরকে দেন, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। এর আগে যারা ভাইস চেয়ারম্যান ছিল তারা কি করেছে আপনারা দেখেছেন, এবং আমি 5 বছর কি করব সেটা আপনারা নিজেই আমার কর্মে বুঝতে পারবেন। পিরোজপুরের দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন জমে উঠেছে। প্রচারে নেমেছে প্রার্থীরা। ব্যানার পোস্টারের পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং। কাউখালী ও নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে 6টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী 22 জন। জনগণ আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে, বাকি যে আগামী 5 বছরে আর বাকি যে উন্নয়নগুলি আছে সেই উন্নয়নগুলি এই ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ এই উন্নয়নগুলি সমাপ্ত করব। সৎ ও যোগ্য জনপ্রতিনিধি বাছাই করতে চায় ভোটাররা। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো, সন্ত্রাসমুক্ত এবং উন্নয়ন ব্যাপক উন্নয়নের যে সহযোগিতা করবে আমরা সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই। আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে পারবো, সেজন্যই আমরা সেরকম একজন প্রার্থী বেছে নেব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন এই নির্বাচনী কর্মকর্তা। একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিতে পারি, সেজন্য ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইমরুল কায়েস, RTV। দর্শক, নির্বাচনী প্রচারের বিষয় জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রচারণার কাজ কেমন চলছে, আর আরেকটি বিষয় জানাবেন, প্রার্থীরা তাদের প্রচারে কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিচ্ছেন? সাথে আপনাকে ধন্যবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ঘাটাইল, কালিয়াচী এবং ভুইয়াপুরে 3টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 21শে মে। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং নানা ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। আমি এখানে একটি তথ্য দিয়ে রাখি যে টাঙ্গাইলের 3টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট 8,88,649 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু প্রতিনিধি নির্বাচন করবেন। এখানে আমি একটি তথ্য দিতে চাই যে টাঙ্গাইলের যে ভুইয়াপুর উপজেলা পরিষদ রয়েছে, সেই ভুইয়াপুর উপজেলা পরিষদে 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 2 জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য। এই 2 জন যে প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ এবং তাহারুল ইসলাম তোতা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখানে বর্তমানে কিন্তু নার্গিস আক্তার বর্তমানে যে সদ্য চেয়ারম্যান, যে উপজেলা চেয়ারম্যান, তিনি রয়েছেন। এছাড়াও বিএনপি থেকে উপজেলা বিএনপির সহসভাপতি, তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, তিনিও মাঠে রয়েছেন নির্বাচনে। এছাড়াও হেলিকপ্টার প্রতীকে কিন্তু ফিরোজ চৌধুরী উনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এখানে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কিন্তু 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি যেমনটি সংবাদে বললেন যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন এবং আরিফ হোসেন কিন্তু 2 জনের চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কালিহাতী যে সবচেয়ে যে চমকপ্রদ যে বিষয়টি রয়েছে, কালিহাতী উপজেলা, সেই কালিহাতী উপজেলা আব্দুল লতিফ সিদ্দিকী এবং কাদের সিদ্দিকীর যে ভাই রয়েছেন আজাদ সিদ্দিকী, তিনি কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও এখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন আনোয়ার হোসেন। জি কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেখানকার সর্বশেষ তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। সরকারের কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা পাবনার সেচ প্রকল্প কাজেই আসছে না বেশিরভাগ চাষির। প্রকল্পের অবকাঠামোগত ত্রুটি আর বেদখলের কারণে 11,500 হেক্টর জমি সেচের আওতার বাইরে রয়ে গেছে। এতে হাজার হাজার কৃষক গভীর অগভীর নলকূপ বসিয়ে জমিতে সেচ দিতে বাধ্য হচ্ছেন। ফলে উৎপাদন খরচ বেড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পাবনার উত্তর প্রতিনিধি মোহাম্মদ তাইজুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। অবৈধভাবে দখলসহ খনন আর মেরামতের অভাবে এভাবেই মরাখালে পরিণত হয়েছে সেচ ক্যানেলগুলো। পাবনার বেড়া ও সাথিয়া উপজেলায় সরকারের কোটি টাকা ব্যয়ের এই সেচ প্রকল্পের কোনো সুফলই পাচ্ছেন না চাষিরা।
তাদের অভিযোগ 1992 সালে এই সেচ প্রকল্প চালুর পর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল উৎপাদনের লক্ষ্যে 13,281 হেক্টর জমি সেচের আওতায় আনা হয়। তবে বর্তমানে সেচ দেওয়া হচ্ছে মাত্র 1,481 হেক্টর জমিতে। ফলে নলকূপ বসিয়ে জমিতে সেচ দেওয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে চাষিদের। আমার এই ক্যালেনে যখন ছিল না তখন আমার খরচা কম আছিল, মনে করেন 200 টাকা বিঘে হলে করে নি আমার আল্লাহ বাছে আবাদ সাবাদ। আর এখন মনে করেন আমার 5 বিঘে ভুই ধান লাগাইছি, 1500 টাকা দেওয়া লাগে মেশিন ভাড়া। মেশিনটা আবাদ করলে পরে মনে করেন খরচটা বেশি পড়ে, এই আমার পরিস্থিতি। এসে আমার যেটা সুযোগ হবে সেটি আমরা দিয়ে আবাদ করে নেবো। ক্যালেনের পানি দিয়ে আসলে পরে আমার পক্ষে ভালো হবে। আগে আমাদের কৃষি আবাদে ধরেন ক্যালেনের পানি দিয়ে আবাদ করতাম, এখানে 150 টাকা অথবা 200 টাকা আমাদের পানির কাজটা শেষ হয়ে গেছে। এখন বর্তমান মেশিন ভাড়া দেওয়া লাগে 1500 টাকা। এদিকে সেচ খালগুলো দখলমুক্ত সহ মেরামতের আশ্বাস দিলেন এই প্রকৌশলী। ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা প্রকল্পটা হাতে নিব। রক্ষণাবেক্ষণ মেরামত আমরা করতেছি, কিন্তু 34 বছর ধরে তেমন ভাবে করতে না পারার কারণে বাজেট সংকট, বিভিন্ন প্রবলেমের কারণে সম্পূর্ণরূপে সেচ দিতে পারতেছি না। তবে এই প্রজেক্টটা হয়ে গেলে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হবে। দ্রুত সেচ ব্যবস্থা চালু না হলে চাষাবাদে নিরুৎসাহিত হবেন বলে মনে করেন বড় চাষিরা। মৌসুমী রহমান, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম বিদেশ সফর যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উভয় দেশের পক্ষ থেকে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিং সফর করবেন পুতিন। মাত্র 6 মাসের মধ্যে রুশ নেতার এটি হবে দ্বিতীয় চীন সফর। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পুতিন এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্বেগের বিষয়েও আলোচনা হবে। ইউক্রেনের উত্তর পূর্বের খার্কিভ অঞ্চলে জোরদার হচ্ছে রাশিয়ার হামলা। এমন পরিস্থিতিতে কিয়েভ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কিয়েভ সফরে এসে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েনের পর সম্প্রতি মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করে। এর কয়েক সপ্তাহের মধ্যে ব্লিংকেন ইউক্রেন এসে এমন ঘোষণা দিলেন। মার্কিন এই সহায়তার জন্য প্রেসিডেন্ট জেলেনস্কি ওয়াশিংটনকে ধন্যবাদ দিয়ে বলেন, এই সহায়তা প্যাকেজ পাঠানোর সিদ্ধান্ত ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্যে নোবেল বিজয়ী কানাডার লেখক এলিস মুনরো আর নেই। সোমবার কানাডার অন্টারিওর পোর্ট হোপে একটি সেবা কেন্দ্রে মৃত্যু হয় তার। মৃত্যুকালে লেখকের বয়স হয়েছিল 92 বছর। 60 বছরের বেশি সময় ধরে ছোট গল্প লিখেছেন এলিস। কানাডার গ্রামীণ জীবনকে উপজীব্য করে তার বেশিরভাগ লেখা। এলিস মুনরো 2013 সালে সাহিত্যে নোবেল পান। মুনরোর জন্ম 1931 সালের 10 জুলাই কানাডার অন্টারিও প্রদেশের উইংহ্যামে। পেরুর আন্দিয়ান অঞ্চলের আয়াকুচো শহরে বাস দুর্ঘটনায় অন্তত 16 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 17 জন। মঙ্গলবার রাজধানী লিমা থেকে আন্দিজ পর্বতমালার আঁকাবাঁকা লিবার্তাদোরোস হাইওয়ে দিয়ে আয়াকুচো শহরে যাওয়ার সময় বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে যাত্রী ছিল 40 জন। আহত ব্যক্তিরা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের খবর জানতে মরিয়া স্বজনরা। তবে আন্দিজ পর্বতমালার এ অঞ্চলে এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটে। গাজায় যুদ্ধের তীব্রতা আবারও বাড়ছে। বিরামহীনভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গেল 24 ঘন্টায় কমপক্ষে 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যা বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তবে নতুন করে হামাসের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা ও উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় চলছে ব্যাপক সংঘর্ষ। এই ভয়াবহ সংঘাতে জীবন বাঁচাতে রাফা ও জাবালিয়া শরণার্থী শিবির থেকে অন্যত্র চলে গেছেন প্রায় 5,50,000 গাজাবাসী। অন্যদিকে প্রথম দিকে অস্ত্র সহায়তা স্থগিত করলেও ইসরায়েলকে ফের $1 বিলিয়ন অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
খেলার খবর টি-20 বিশ্বকাপের। টি-20 বিশ্বকাপে অংশ নিতে রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:40 দুবাইয়ের পথে উড়বে টাইগাররা। সেখান থেকে পা রাখবে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে দেশে পৌঁছে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের পথে উড়াল দেওয়ার আগে আজ শেষ দিনে অনুশীলন করবে শান্তর দল। দুপুর 1টায় হবে আনুষ্ঠানিক ফটো সেশন। এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যর কথা জানাবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সকালের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।